সুপ্রিয় দর্শক মণ্ডলী, মাটি ও মানুষ টিমের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাই আমাদের সঙ্গে থাকবার জন্য। আজ মাটি ও মানুষ টিম এসছে পাবনার চাটমোহর উপজেলায়। এখানে পাবনা, নাটোর এবং সিরাজগঞ্জ এই তিন জেলার অংশগ্রহণকারীদের সমন্বয়ে একটি বিশেষ ধরনের নিউট্রিশন ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে, যেটি আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা হারভেস্ট প্লাস। তারা কাজ করে, তাদের কাজের একটা অন্যতম ক্ষেত্র হচ্ছে যে পুষ্টি সমৃদ্ধ চাল তথা জিঙ্ক রাইস, এই জিঙ্ক রাইস সর্বস্তরে ছড়িয়ে দেওয়া। জিঙ্ক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান, যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি থেকে শুরু করে আমাদের শরীরের অন্য যে সকল অসুখ বিসুখ আছে সব ক্ষেত্রেই সেটা ভূমিকা রাখে। এই জিঙ্ক সমৃদ্ধ চাল নিয়ে আরও প্রচারণা চালানো, জিঙ্ক সমৃদ্ধ চাল সম্পর্কে দেশবাসীকে সচেতন করবার প্রয়াস নিয়ে এই দিনব্যাপী এখানে যে নিউট্রিশন ক্যাম্প, সেই নিউট্রিশন ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। আজকে আমরা আপনাদেরকে এই নিউট্রিশন ক্যাম্প সম্পর্কে জানাবো এবং পুষ্টি সমৃদ্ধ চাল জিঙ্ক রাইস কেন গুরুত্বপূর্ণ সেই বিষয়ে আপনারা জানবেন। থাকুন আমাদের সঙ্গে, চলুন আমরা জেনে নেই এই জিঙ্ক রাইস বা পুষ্টি সমৃদ্ধ চাল সম্পর্কে এবং কথা বলি এই মেলায় যারা অংশগ্রহণ করছেন, এই ক্যাম্পে যারা অংশগ্রহণ করছেন তাদের সঙ্গে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, চারিদিকে যাই ঘটুক, দেশের কৃষক সমাজ কিন্তু বসে নেই। দ্বিধা ভয়কে উপেক্ষা করে তারা ফসল ফলাচ্ছেন। কোনো দুর্যোগই থামে না কৃষকের লাঙল, তার হাতের কাঁচি। থেমে থাকে না কৃষক পরিবার ও তাদের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনেরাও। আমাদের কৃষি বদলে যাচ্ছে। খরপোশের কৃষি থেকে আমরা বাণিজ্যিক কৃষির পথে যাত্রা শুরু করেছি। কৃষিতে উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের মানুষের খাদ্য নিরাপত্তার লক্ষ্য অর্জন করে বাংলাদেশের কৃষি এখন দেশের মানুষের পুষ্টি ঘাটতি মোকাবেলায় মনোনিবেশ করতে যাচ্ছে। বাংলাদেশের কৃষি বিজ্ঞানীদের অক্লান্ত প্রয়াসে বাংলাদেশে এখন জিঙ্ক সমৃদ্ধ বায়োফার্টিফাইড ধান উৎপাদন শুরু হয়েছে। আমাদের জানা মতে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বিড়ি তারা কতগুলো জাত উদ্ভাবন করেছেন, যেমন বিড়ি 62, বিড়ি 64, বিড়ি 74, বিড়ি 84, বিড়ি 100, বিড়ি 102 ইত্যাদি নামের জিঙ্ক সমৃদ্ধ ধানের জাত বাংলাদেশে চাষাবাদ হচ্ছে। দেশের ঠাকুরগাঁ সহ আমাদের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলাতে এই ধানগুলোর আবাদ শুরু হয়েছে। যদিও বাংলাদেশের মোট উৎপাদনের তুলনায় মাত্র 3% জমিতে এখন এই জিঙ্ক সমৃদ্ধ ধান উৎপাদন হচ্ছে। আমরা আশা করি যে সারা বাংলাদেশে অচিরেই এই জিঙ্ক সমৃদ্ধ বা পুষ্টিকর এই ধানের আবাদ সম্প্রসারিত হবে এবং তার মাধ্যমে সকল মানুষের কাছেই পুষ্টি সমৃদ্ধ চাল পৌঁছে যাবে। আপনারা কি রান্না করছেন? জি, আমি যে জিঙ্ক রাইস দিয়ে পায়েস রান্না করছি। আচ্ছা, আর আপনি? আমি এই যে জিঙ্ক রাইসের চাউলের গুঁড়া দিয়ে পিঠা বানাবো। জিঙ্ক রাইসে চাউলের পিঠা আগে বানিয়েছেন? না, আগে কখনো বানাইনি। চাউলের পিঠা বানাইছে, কিন্তু চাউলের পিঠা বানিয়েছেন, কিন্তু জিঙ্ক রাইসে আজকে প্রথম। এমনি আপনার প্রস্তুতি পর্বে কি কোনো সমস্যা হচ্ছে মনে হয়? না না, সমস্যা হচ্ছে না। আচ্ছা, সুস্বাদু হবে আশা করি ইনশাআল্লাহ। তাসমিন শিকদার, আপনি কি প্রস্তুতি নিচ্ছেন? আমি জিঙ্ক সমৃদ্ধ লাল চাল দিয়ে খিচুড়ি হবে। জিঙ্ক সমৃদ্ধ লাল চালের খিচুড়ি কেন ভালো হবে? ভালো তো হবেই, কেননা জিঙ্ক হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন রান্না করানোর জন্য এটা তো অবশ্যই ভালো হবে। লাল চাল খিচুড়ি সবারই সুস্বাদু পছন্দ খাবার। আচ্ছা, ঠিক আছে, আপনি প্রস্তুতি নেন। এমনিতে পুষ্টিসম্মত খাবার, সঙ্গে আমি কিছু সবজি মিক্স করেছি, এটা আরো বেশি ভালো হয়েছে। পুষ্টি সমৃদ্ধ চাল খুবই গুরুত্বপূর্ণ, যদিও সাধারণ ধানের মতোই এটিও উচ্চ ফলনশীল জাতের একটি ধান, যার চাষ সম্পর্কে ইতিমধ্যে জনমনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে শরীরে অনুপুষ্টির ঘাটতি মিটিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক বিধায় এই চালের চাহিদা ক্রমশ বাড়ছে। চাহিদার তুলনায় এখনও উৎপাদন কম, তাই কোনো কোনো এলাকাতে শোনা যায় যে চতুর ব্যবসায়ীরা তারা উচ্চমূল্যে এই জাতের চাল বাজারজাত করে মুনাফা নেবার চেষ্টা করছে। দর্শক মণ্ডলী, মায়ের কাছে মামাবাড়ির গল্প বলাটা যেমন হাস্যকর, তেমনি বাঙালির সামনে
চাল বা ভাতের গুরুত্ব সম্পর্কে কোনো আলোচনা করাটাও খুবই কঠিন। কথায় আছে, ভাতে মাছে বাঙালি। বাঙালির আত্মপরিচয় প্রশ্নবিদ্ধ হয়ে যায় ভাত ছাড়া। বিদেশে গিয়ে কয়েকদিন ভাত ছাড়া অন্যান্য বহু কিছু খাওয়ার পরেও এক মুঠো ভাতের জন্য বাঙালির মনটা যখন ব্যাকুল হয়ে ওঠে, তখনই বোঝা যায় ভাতের জন্য ভালোবাসা বলতে কি বোঝায়। বিশ্বের মোট জনসংখ্যার প্রায় 25 থেকে 30% মানুষের প্রধান খাদ্য ভাত। আজকের এই অনুষ্ঠানের মূল সেটা হচ্ছে আমাদের জিঙ্ক রাইস। তো জিঙ্ক সমৃদ্ধ খাবার আমাদের জন্য কেন উপকারী এই সম্পর্কে আগে আমি কিছু বলে নিই। জিঙ্ক সমৃদ্ধ খাবার আমাদের দেহের হাড় গঠনে, মস্তিষ্ক গঠনে সাহায্য করে এবং জিঙ্ক সমৃদ্ধ খাবার আমাদের স্কিনের বা ত্বকের যে পরিচর্যা বা ত্বকের মসৃণতার জন্য খুবই উপকারী। তো আমরা মাছে ভাতে বাঙালি, আমাদের ভাতটা প্রতিদিনই দরকার হয়। তো সেই জন্য আমরা যদি প্রতিদিন ভাতেই যদি আমরা জিঙ্ক ফর্টিফাইড রাইস সেটা যদি আমরা ভাতের মধ্যে থেকেই পেয়ে যাই, তাহলে সেটা আমাদের জন্য আরও বেশি সহজ করবে ব্যাপারটা। জিঙ্কের সাথে ম্যাগনেসিয়ামের একটা ভালো কম্বিনেশন যায়। জিঙ্ক সমৃদ্ধ যে কোনো খাবারে যদি আমরা ম্যাগনেসিয়াম, যেমন বাংলাদেশে যেটা সহজলভ্য কলা, কাঠবাদাম, কাজু বাদাম এবং বিভিন্ন ধরনের বীজ বা সয়া প্রোডাক্ট, মিল্ক প্রোডাক্ট, এই টাইপের কিছু মিক্স করে, যেমন আজকালকার সবচেয়ে বেস্ট যে কম্বিনেশনটা হয় ইউথদের জন্য, এরা অনেকেই ভাত বা পিঠাপুলি এগুলো খেতে চায় না। সেই ক্ষেত্রে আমরা বানানা রাইস কেক বানাতে পারি বা বানানা প্যানকেক বানাতে পারি। এই ধরনের খাবার আমরা মডিফাই করে যদি করতে পারি, তাহলে জিঙ্ক ম্যাগনেসিয়ামের যে কম্বোটা, জিঙ্ক বেসিক্যালি একটা মাইক্রোনিউট্রিয়েন্ট হিসেবে বা মাইক্রো মিনারেলস হিসেবে কাজ করে। তো মাইক্রো মিনারেলসটা আমাদের দেহের ঘাটতি পূরণ করতে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং যে কোনো ধরনের ক্ষত দ্রুত সারাতে সাহায্য করে। সরকার যদি যথাযথ নীতি এবং কৌশল গ্রহণ করে, বাংলাদেশে কোনো চালই থাকবে না যেই চালে আমাদের অনুপুষ্টি বা এটা বায়োফার্টিফাইড হবে না, অথবা সেখানে জিঙ্ক কিংবা অন্য যে সকল পুষ্টি উপাদান সেগুলো মেশানো থাকবে না, এরকম নয়। সরকারের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গীকার হচ্ছে পুষ্টির চাহিদা নিশ্চিত করা। এটা আমরা কেউই অস্বীকার করতে পারবো না। আমরা সবাই চাই যে আমাদের ব্রেন সেল ডেভেলপমেন্টটা ঘটুক, আমাদের মায়েরা পুষ্টিকর খাবার খাক, বিশেষ করে গর্ভবতী মা এবং তার গর্ভের শিশু, সে যেন শুরু থেকেই পুষ্টির যে ঘাটতি তার মধ্যে না পড়ে, সেটি আমরা নিশ্চিত করতে চাই। আপনারা জানেন, যে কোনো মানব সন্তানের জীবনে তার প্রথম যে 1000 দিন, সেই 1000 দিন ভীষণ গুরুত্বপূর্ণ। এই 1000 দিনের হিসাব কিন্তু শুরু হয় যখন সে ভ্রূণ অবস্থায় থাকে। সেই ভ্রূণ অবস্থা থেকেই তখন এই 1000 দিনের গণনা শুরু হয়। তাই মায়ের পেটে যে শিশুটি রয়েছে, সেই শিশুটিকেও যদি আমরা তার শারীরিক এবং মানসিক মস্তিষ্কের স্বাভাবিক বৃদ্ধি যদি আমরা নিশ্চিত করতে চাই, তাহলে মাকে আমাদের পুষ্টিকর খাবার দিতে হবে এবং আমাদের মতো দেশে সেই পুষ্টির উৎস চাল বা ভাত, সেটা বলাই বাহুল্য। তাই আসুন আমরা পুষ্টি সমৃদ্ধ চাল সম্পর্কে আরেকটু জানবার চেষ্টা করি এবং এই পুষ্টি সমৃদ্ধ জিঙ্ক রাইসের সম্প্রসারণের জন্যে আমাদের যারা এখানে অংশগ্রহণ করেছেন তাদের মতামত শুনে আসি। জনাব জাকিউল হাসান, তিনি কাজ করছেন হারভেস্ট প্লাসে এবং মূলত এই ধানের পুষ্টির জিনিসগুলোই তিনি দেখেন। একটু যদি আপনার দায়িত্ব সম্পর্কে এবং আপনি কী ধরনের কাজ করেন একটু যদি আমাকে বলেন। জি, ধন্যবাদ। আমি মূলত হারভেস্ট প্লাসে আছি। আর হারভেস্ট প্লাসের একটা ল্যাব অফিস আছে, সেখানে আমরা এই জিঙ্ক সমৃদ্ধ ধানের পুষ্টিগুণ আমরা পরীক্ষা করি। তো এখানে কিছু স্টাডিও আমরা করেছি, বিশেষ করে রিটেনশন স্টাডি, যেখানে আমরা দেখেছি যে আসলে চালে মিলিংয়ের পরে কতটুকু আমরা আসলে জিঙ্ক পাচ্ছি, ফলাফলটা কি পেয়েছেন। তো এখানে আমরা স্টাডি করতে গিয়ে যেটা দেখেছি যে আসলে মূলত আমরা তো পারবয়েল রাইস খাই, সিদ্ধ চাল খাই। তো সিদ্ধ চালের তুলনায় নন পারবয়েল রাইস, অর্থাৎ যেটা অশুদ্ধ বা আতপ চাল, এখানে কিন্তু কম্পারেটিভলি জিঙ্ক কন্টেন্ট, আয়রন কন্টেন্ট বেশি থাকে। বিশেষ করে জিঙ্কের কথা যদি বলি, জিঙ্ক কন্টেন্টটা হাই আমরা পেয়েছি। বায়োফর্টিফাইড রাইস যেহেতু এখানে জিঙ্ক কন্টেন্ট বেশি, তুলনামূলকভাবে এখানে পলিশিংয়ের পরে আমরা বেশি জিঙ্ক পাবো। কিন্তু আমাদের যেটা এক্সপেকটেশন, যে পরিমাণ থাকার কথা ডিউ টু ডাবল পারবয়েল
এবং ওভার পলিশিং এটা কিন্তু আমরা পাচ্ছি না। সুতরাং আমরা যদি চাই যে আমরা এখান থেকে চাল থেকে পুষ্টি পাবো, সেই ক্ষেত্রে অবশ্যই বায়োফর্টিফাইড রাইসকে আমরা আমাদের খাদ্য তালিকায় রাখবো। যে আপনি হারভেস্ট প্লাসের বিজনেস ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছেন, আপনার কাজটা যদি একটু বলেন, কি ধরনের ডেভেলপমেন্ট আপনারা করছেন? আমাদের হারভেস্ট প্লাসের মূল লক্ষ্য হচ্ছে জিঙ্ক সমৃদ্ধ যেই ক্রপগুলি আছে এগুলি কনজিউমার লেভেলে পৌঁছে দেওয়ার জন্য আমরা কাজ শুরু করেছি। কিন্তু আমরা 2013 সাল থেকে ফার্মার লেভেলে যখন সিড ডিস্ট্রিবিউশনটা শুরু হয় তখন থেকে এখন পর্যন্ত প্রায় 10-12 বছর হয়ে গেছে। এই টাইমলাইনের ভিতরে আলাদা নামে জিঙ্ক সমৃদ্ধ চাল কিংবা জিঙ্ক সমৃদ্ধ আটা কিংবা ডাল যেটাই বলি না কেন এটা বাজারে পাওয়া যাচ্ছে না এগুলো, বাট চাষ হচ্ছে প্রচুর। স্পেশালি বাংলাদেশের উত্তরবঙ্গে যে জেলাগুলি আছে ওগুলিতে প্রচুর পরিমাণে চাষ হচ্ছে। তা আমাদের লক্ষ্য হলো একটা ব্র্যান্ড তৈরি করা, যে ব্র্যান্ডটাতে ব্র্যান্ড নেমে আমরা জিঙ্ক সমৃদ্ধ চাল বলি, জিঙ্ক এবং আয়রন সমৃদ্ধ মসুর ডাল এবং জিঙ্ক সমৃদ্ধ আটা যেটা বাড়িগম 33 আছে আমাদের, এগুলি যেন বাই নেমে কনজিউমার, অর্থাৎ একজন ভোক্তা দোকানে গিয়ে বলবে আমাকে জিঙ্ক সমৃদ্ধ চাল দেন, অথবা আমাকে জিঙ্ক সমৃদ্ধ আটা দেন, অথবা জিঙ্ক এবং আয়রন সমৃদ্ধ ডাল দেন, তখন দোকানে সেটা দিয়ে দিতে পারবে। পুষ্টি সমৃদ্ধ এই যে চাল ডালের কথা বলছেন, সেগুলোর কি বাজার মূল্য কি অন্য প্রোডাক্টের মতোই নাকি বাজারে একটু দাম বেশি? আচ্ছা, বাজার মূল্য প্রাথমিকভাবে এখন হয়তো 5-10% একটু ভেরি করবে, একটু আপার সাইডে থাকবে, কারণ এগ্রিগেশন কস্টটা বেড়ে যাচ্ছে। আচ্ছা, কিন্তু আমরা যখন এই যে চাষি লেভেলে যখন আস্তে আস্তে জানাজানি হবে, সবাই যখন এটা উৎপাদন শুরু করবে তখন এই কস্টটা কমে আসবে এবং নর্মাল লেভেলে চলে আসবে আর কি। দর্শক মণ্ডলী, জিঙ্ক রাইস সম্পর্কে জানবার জন্য আমরা এখন কথা বলছি হারভেস্ট প্লাসের কান্ট্রি কোঅর্ডিনেটর জনাব ওয়াহিদুল আমিনের সঙ্গে। আমাদেরকে একটু এই জিঙ্ক রাইস সম্পর্কে একটু বলবেন যে এটার গুরুত্ব কি? জিঙ্ক রাইস বা এই জিঙ্ক সমৃদ্ধ চাল বলতে আসলে আমরা কি বুঝবো? আচ্ছা, জিঙ্ক হচ্ছে একটা অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান, যেটা আমাদের প্রতিদিনই খুবই অল্প পরিমাণে লাগে, কিন্তু প্রতিদিনই আমাদের নিতে হয়। এবং এই জিঙ্ক উপাদানটা যদি আমরা না নিই তাহলে আমাদের বেশ কিছু শারীরবৃত্তীয় সমস্যা হতে পারে। যেমন আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে, জিঙ্ক ত্বকের গঠনে সাহায্য করে, আমাদের ডায়রিয়া, নিউমোনিয়া এই রোগগুলি প্রতিরোধে জিঙ্ক আমাদেরকে সাহায্য করে। এছাড়া জিঙ্ক 233টি এনজাইমের পিছনে সরাসরি ভূমিকা রেখে থাকে। সুতরাং জিঙ্ক আমাদের আসলে প্রতিদিনই নিতে হবে। জিঙ্কের গুরুত্বটা আমরা বুঝতে পারছি, কিন্তু জিঙ্ক আমাদের জন্য খুব জরুরি মানবদেহের জন্য। কিন্তু চালের মধ্যে জিঙ্ক আপনারা কিভাবে এটা নিয়ে আসছেন? এটা কি আমরা বলবো জিএমও নাকি এটা নিরাপদ? এটা জিএমও না, একেবারেই কনভেনশনাল যে ব্রিডিং পদ্ধতি, সেটা এই ন্যাচারাল যে ব্রিডিং পদ্ধতি সেটা অনুসরণ করেই এই জিঙ্ক ধানের এই জাতগুলোকে নিয়ে আসা হয়েছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, নিউক্লিয়ার এগ্রিকালচার, বিনা। এই বিজ্ঞানীরা একেবারেই টোটালি কনভেনশনাল ব্রিডিং করে এই ধানের মধ্যে জিঙ্কটাকে নিয়ে আসছে। এই জিঙ্কটাকে চুজ করার জন্য প্রথমত কারণ যেটা, সেটা হচ্ছে যে বাংলাদেশের 5 বছরের নিচের বাচ্চাদের প্রতি 3 জন বাচ্চার 1 জন বাচ্চা জিঙ্কের অভাবে ভোগে। আচ্ছা। আর 15 থেকে 19 বছর বয়স্ক মহিলারা, ওনাদের প্রতি 2 জনের 1 জন জিঙ্কের অভাবে ভোগে। তার মানে আপনি বুঝতেই পারছেন যে সিভিয়ারিটিটা কী পরিমাণ। ধানের মধ্যে এটাকে নিয়ে আসার উদ্দেশ্যটা হচ্ছে যে ধান, আমাদের ভাত তো আমাদের প্রধান খাদ্যশস্য, আমরা কম বেশি সবাই আমরা ভাত খাই, এবং এই ভাতটা মধ্যে যদি আমরা এই জিঙ্কটা দিয়ে দিতে পারি, পুষ্টি উপাদানগুলো দিয়ে দিতে পারি, তাহলে এইটা অন্তত আমরা নিশ্চিত করতে পারি যে প্রতিদিন আমাদের এই প্রধান খাদ্যের মাধ্যমে আমরা এই পুষ্টিটা অন্তত কিছু পরিমাণ হলেও আমরা পাচ্ছি। সরকারের কাছে কি ধরনের সহযোগিতা? এক পর্যায়ে এসে সরকার আসলে বুঝতে পেরেছে যে এই ধানের জাতগুলোকে আসলে আর নিয়ে যাওয়া দরকার। তো
ওনারা এখন ওনাদের যে নতুন নতুন যে প্রজেক্ট, সরকারি যে প্রজেক্ট এবং প্রোগ্রামগুলো আছে এগুলোতে অন্তর্ভুক্তকরণ 1 নম্বর। 2 নম্বর যেটা সেটা হচ্ছে প্রোডাকশনের পরে যখন আমার মার্কেটে নিয়ে যাওয়ার জন্য আমরা সরকারি যে সেফটি নেট প্রোগ্রামগুলো, ভিজিডি, ভিএসএফ, সরকারি যে প্রাতিষ্ঠানিক যে ক্রয় করার যে প্রক্রিয়াগুলো, সেই জায়গায় যদি আমরা এই জিঙ্ক সমৃদ্ধ এই ধানগুলোকে বা বায়োফর্টিফাইড ফসলগুলোকে অন্তর্ভুক্ত করতে পারি, তাহলে একটা বড় মার্কেট আসলে তৈরি হয়ে যায় এবং এটা আমাদের জন্য একটা বড় সহায়ক হবে এই প্রযুক্তিটাকে আরও ব্যাপকভাবে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। শারীরিক ও মানসিক বিকাশে পুষ্টিকর খাদ্যের কোনো বিকল্প নেই, সেটা আমরা জানলাম। বিশেষ করে মানব জীবনের প্রথম 1000 দিন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই গর্ভাবস্থা থেকে মানব শিশুর ব্রেন ডেভেলপমেন্টে পুষ্টি সমৃদ্ধ চাল এবং অন্যান্য পুষ্টিকর খাদ্য গ্রহণের উপর জোর দিতে হবে। খাদ্য গ্রহণ সম্পর্কে আমাদের বিরাজমান অজ্ঞতা এবং উদাসীনতা দূর করার কোনো বিকল্প নেই। পুষ্টি বিষয়ে আমাদের সত্যিকারের সচেতনতার অভাব দূরীকরণে দেশের অ্যাপেক্স বডি হিসেবে জাতীয় পুষ্টি পরিষদ নিশ্চয়ই প্রয়োজনীয় পরিকল্পনা করছেন। আমরা মনে করি এক্ষেত্রে সমন্বয় খুব জরুরি। এই সমন্বয়টা কেবল জাতীয় স্তরে নয়, তৃণমূলেও হতে হবে। দেশের তরুণ সমাজকে এই সচেতনতা কার্যক্রমে বেশি বেশি সম্পৃক্ত করতে হবে। আজকের সুস্থ তরুণী আগামী দিনের সুস্থ মা হবেন, এটাই আমাদের প্রত্যাশা। প্রাথমিক বিদ্যালয় থেকেই পুষ্টি শিক্ষা কার্যক্রম জোরদার করতে হবে। পুষ্টি সমৃদ্ধ চাল উৎপাদন ও রান্নায় সর্বস্তরে সচেতনতা বৃদ্ধি করতে হবে। সামাজিক নিরাপত্তা কর্মসূচি বা অন্যান্য কর্মসূচির আওতায় সরকার যে চাল সহায়তা দেয় তা যেন পুষ্টি সমৃদ্ধ চাল হয়, সেটাও নিশ্চিত করার জন্য আমরা সরকারের কাছে অনুরোধ জানাই। নিরাপদ ও পুষ্টি সমৃদ্ধ খাদ্য উৎপাদনে আমরা সরকারের অধিকতর সহায়তা কামনা করি। বিশেষ করে আমাদের প্রান্তিক কৃষকদের পাশে সরকার দাঁড়াবে, এই প্রত্যাশা আমরা রাখি। এই খাতের উদ্যোক্তাদের রেয়াতি সুদে ঋণ দেওয়ার কথাও আমরা ভাববার জন্য সকলকে অনুরোধ করব। আমরা আশা করি আমাদের আগামী দিনগুলোতে সরকার নিরাপদ ও পুষ্টি সমৃদ্ধ খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে মনোযোগ দেবে, সেটাই আমাদের প্রত্যাশা। দর্শক মণ্ডলী, আমরা দেখলাম, শুনলাম, বুঝবার চেষ্টা করলাম যে পুষ্টি সমৃদ্ধ চাল জিঙ্ক রাইস কেন গুরুত্বপূর্ণ, এটা আমাদের খাদ্যাভ্যাসে কিভাবে একটা বড় ধরনের পরিবর্তন আনতে পারে। আমরা এটা জেনেছি যে আমাদের প্রত্যেকের মেধার বিকাশ অর্থাৎ আমাদের ব্রেন সেল ডেভেলপমেন্টের জন্য এই পুষ্টি সমৃদ্ধ চাল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা এটা জেনেছি যে আমাদের দেশের যে সাধারণ চাল আছে সেই সাধারণ চালের মধ্যেই আমরা এই বায়োফর্টিফাইড রাইস হিসেবে জিঙ্ক এবং অথবা আমরা এইভাবে বলতে পারি যে আমাদের সাধারণ যে চাল আছে সাধারণ চালের মধ্যেই আমরা জিঙ্কের উপাদান মিশিয়ে সকলেই পুরো দেশবাসী পুষ্টি সমৃদ্ধ চাল গ্রহণ করতে পারেন। আমাদের বিজ্ঞানীরা সেই চেষ্টা করছেন, সরকারের পক্ষ থেকেও সেই চেষ্টা হচ্ছে। আমরা সবাই যেন দেখে শুনে বুঝে খাবার খাই, পুষ্টি সমৃদ্ধ খাবার খাই। তাতে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন বৃদ্ধি পাবে, তেমনি আমাদের অন্যান্য যে স্বাস্থ্য ঝুঁকি সেগুলোও কমে যাবে, আমরা দীর্ঘায়ু লাভ করতে পারবো। থাকুন আমাদের সঙ্গে, মাটি ও মানুষ অনুষ্ঠানের সঙ্গে থাকবেন, মাটি ও মানুষের পক্ষে থাকবেন এবং আপনারা পুষ্টি সমৃদ্ধ খাবার খাবেন, নিরাপদ খাবার খাবেন এবং এই প্রয়াসের যে কোনো উদ্যোগে সহযোগিতা করবেন। আপনাদের সকলের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আমরা চাইব এরকমভাবেই আমাদের দেশে আত্মকর্মসংস্থানের নতুন নতুন ক্ষেত্র তৈরি হবে। এমন করেই আমরা আমাদের পুষ্টি নিরাপত্তাকে নিশ্চিত করতে পারবো, আমাদের জীবনকে সমৃদ্ধ করতে পারবো। আজ এ পর্যন্তই। সকলকে শুভেচ্ছা জানিয়ে এবং আগামী অনুষ্ঠানগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সকলকে ধন্যবাদ।